আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নভেশন অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। আমরা রসায়ন বিজ্ঞান অধ্যায় 6 আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা শতকরা সংযুতি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা আরও কিছু উদাহরণের সাহায্যে শতকরা সংযুতির বিষয়টা আরও ক্লিয়ার করব। আজকে আমরা নির্ণয় করব যে একটা যৌগের মধ্যে যদি কোনো যৌগমূলক থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যৌগমূলকের শতকরা সংযুতি কেমন হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। আবার আমরা আলোচনা করব যখন কোনো যৌগের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকে ওই পানির শতকরা সংযুতি কত হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে বলে এবং সেই ক্ষেত্রে কোশ্চেনটা থাকে এরকম যে দেখাও যে যৌগটির মোট শতকরা সংযুতি 100 অপেক্ষা বেশি। মানে কিছুটা অদ্ভুত ধরনের কোশ্চেন, কারণ আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে শতকরা সংযুতি সবগুলোই যদি যোগ করি তাহলে কত হয়, 100% হয়। কিন্তু এখানে কোশ্চেন এমনটাও থাকতে পারে যে প্রমাণ করো যে শতকরা সংযুতি 100 অপেক্ষা বেশি। তো কিভাবে এটা প্রমাণ করা যায় সেটাও আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করছি যে কোনো একটা যৌগে যৌগমূলকের শতকরা সংযুতি কত হবে সেটা নিয়ে। যেমন ধরো আমরা সালফিউরিক অ্যাসিড দিয়েই শুরু করতে পারি, যেমন H2SO4 এত এ যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করো, এইরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমেই আমাদের কাজ হচ্ছে কি, যে যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে বলবে তার আণবিক ভর বের করা। তাহলে H2SO4 এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 4। তাহলে 2 প্লাস 32 প্লাস কত হবে, 32 প্লাস 64 যোগ করলে হবে কত, 98। এখন তোমাকে জানতে হবে যে যে যৌগটি দেওয়া আছে এই যৌগের মধ্যে যৌগমূলক কয়টি। যৌগমূলকের সঙ্গে আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি যে একাধিক মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা দল গঠন করে, যারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় একটা আয়নের ন্যায় আচরণ করে। তাহলে ওই দলটাকে বা পরমাণু গুচ্ছটাকে আমরা কি বলবো, যৌগমূলক। এখানে একটা যৌগমূলক আমরা দেখতে পাচ্ছি H2SO4 এর মধ্যে, সেটা হচ্ছে কি সালফেট SO4। এই সালফেটটাই হচ্ছে কি এখানে যৌগমূলক। আর একটা জিনিস একটু মনে রাখবা যে যৌগমূলকগুলো কখনো নিরপেক্ষ হয় না, সবসময় এরা চার্জিত হবে, হয় ধনাত্মক চার্জিত হবে অথবা ঋণাত্মক। যাই হোক, তো এখানে চার্জের কোনো বিষয় কাজে লাগবে না, সুতরাং ওইটা আমাদের মনে না রাখলেও চলতেছে আপাতত। তাহলে এইবার আমরা কি করব, যে SO4 এর আণবিক ভর বের করব। হ্যাঁ, আণবিক ভর কত হবে, সালফার 32 প্লাস 16 × 4, তাহলে কত হবে 32 প্লাস 64। তাহলে আমরা এখান থেকে পাবো কি 96। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দেখো যৌগের আণবিক ভর 98 আর এখানে আমরা যৌগমূলকের আণবিক ভর পেলাম কত, 96। তাহলে এই 98 গ্রামের মধ্যেই বা 98 ভাগের মধ্যেই তো যৌগমূলক আছে কত, 96 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ থাকবে সেটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে কি লিখবো, যে অতএব H2SO4 এত এ SO4 যৌগমূলকের সংযুতি কত হবে, তাহলে 96 × 100 ডিভাইডেড বাই 98%। তাহলে কত লিখবো আমরা এখান থেকে, 97.959 এত পার্সেন্ট। এটাই মূলত অ্যান্সার। হ্যাঁ, কারণ যেহেতু এখানে শুধুমাত্র যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে, তার মানে শুধুমাত্র আমরা যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করব। এর মধ্যে যদি অন্য কোনো মৌল থাকে তাহলে সেটা শতকরা সংযুতি নির্ণয় করব না। কিন্তু যদি এমন হয় যে একটা যৌগের মধ্যেই একাধিক যৌগমূলক আছে তাহলে সেই ক্ষেত্রে কি করব, দেখো যদি একটা যৌগের মধ্যে একাধিক যৌগমূলক থাকে তাহলে ওই একাধিক যৌগমূলকের শতকরা সংযুতি আমরা বের করব। আমি এরকমই একটা যৌগ দিচ্ছি, দেখো
যেমন যদি এরকম থাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু যৌগমূলক আছে দুইটি, একটা হচ্ছে কি অ্যামোনিয়াম যৌগমূলক আর একটা হচ্ছে কি হাইড্রোক্সাইড যৌগমূলক। এটা হচ্ছে NH4, এটা একটা ধনাত্মক যৌগমূলক, NH4+ বলা হয়, আর OH- এটা একটা ঋণাত্মক যৌগমূলক। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের NH4OH এর আণবিক ভর, OH এর আণবিক ভর কত হবে? NH4OH এর আণবিক ভর নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 × 4 প্লাস অক্সিজেন 16 × 1, তাহলে ইন্টু আর দেওয়ার দরকার নেই, হাইড্রোজেন আবার 1, তাহলে কত হবে 14 প্লাস 4 প্লাস 16 প্লাস 1, 14 হচ্ছে 18 আর 17 কত হয় 35। এইবার আমরা কি করব? NH4 যৌগমূলকের আণবিক ভর কত হবে? 14 প্লাস হাইড্রোজেন 1 × 4, 14 হচ্ছে হয় 18। আবার OH যৌগমূলকের আণবিক ভর কত হবে? 16, কত হবে 17। ব্যাস, তাহলে এইবার আমরা কি করব? এই দুইটি যৌগমূলকের শতকরা পরিমাণ বের করব। তো এখানে আমরা আণবিক ভর পেয়েছি কত? 35, তার মানে এই 35 এর মধ্যেই NH4 আছে কত? 80। আবার 35 ভাগের মধ্যে OH আছে কত ভাগ? 17 গ্রাম। তাহলে কি লিখবো এবার? যে NH4OH যৌগে NH4 যৌগমূলকের সংযুতি কত হবে? তাহলে 18 × 100 ডিভাইডেড বাই 35 এত পার্সেন্ট। তাহলে কত হবে দেখি একটু? 18 35 51.429 এত পার্সেন্ট। পরেরটা আমি পাশে করে দিই যে NH4OH যৌগে OH যৌগমূলকের সংযুতি তাহলে কত হবে? 17 × 100, আর নিচে কত লিখব? 35 এত পার্সেন্ট। তাহলে কত হয় একটু দেখি? 1700 ভাগ 35 48.571 এত পার্সেন্ট। তাহলে যদি একাধিক যৌগমূলক থাকে তাহলে প্রত্যেকটি যৌগমূলকের শতকরা পরিমাণ আমরা ঠিক এইভাবেই বের করতে পারি। এইবার আসো, যদি পানির শতকরা সংযুতি নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? অনেক সময় এটাকে কেলাস পানিও বলা হয়, কারণ অনেক যৌগ আছে যারা স্বাভাবিক অবস্থায় হয়তো বা পাউডার আকৃতি, কিন্তু যখনই তারা কেলাস গঠন করতে যায় তখন একটা নির্দিষ্ট পরিমাণের পানির প্রয়োজন হয়, এই কারণে এটাকে কেলাস পানীয় বলে। যেমন তোমরা জানো কপার সালফেট, বা আমরা কি বলি এটাকে তুতে, এটা যখন শুকনো অবস্থায় থাকে অর্থাৎ অনার্দ্র যখন, তখন এটা পাউডার, কিন্তু যখনই এর সাথে 5 অণু পানি যুক্ত থাকে তখন এটা আর্দ্র হয় এবং এটা দানাদার হয়, এই কারণে এগুলোকে কেলাস পানীয় বলা যায়। তো আমরা কপার সালফেট নিয়েই আলোচনা করি। এরকম থাকতে পারে যে CuSO4 × 5H2O এত এ কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা পরিমাণ নির্ণয় বা শতকরা সংযুতি একই কথা, হ্যাঁ, নির্ণয় করো। তাহলে এখানে কেলাস পানি বলতে এই 5 অণু পানিকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথমে আমরা এটার আণবিক ভর বের করব। CuSO4 × 5H2O এত এর আণবিক ভর কত হবে? আণবিক ভর কপার
63.5 প্লাস সালফার 32, অক্সিজেন কত 16 ইন্টু, দেখো এখানে আছে 4টি আর এখানে আছে আরও 5টি অক্সিজেন, তার মানে 5 আর 4 9, প্লাস হাইড্রোজেন 1 ইন্টু, হাইড্রোজেন আছে কয়টি 10টি, 10, তাহলে কত হবে 63.5 প্লাস 32 প্লাস 16 আর 9 গুণ করলে কত হয় 144 প্লাস 10, তাহলে কত 249.5 হবে মেবি। তারপরেও একটু হিসাব করব, 154 প্লাস 32 প্লাস 63.5, হ্যাঁ 249.5 এত। এইবার আমরা কি করব, কেলাস পানির আণবিক ভর বের করব। এরপর কি নির্ণয় করব, কেলাস পানির আণবিক ভর কত হবে, তাহলে কেলাস পানির আণবিক ভর, এখানে 10টা আছে হাইড্রোজেন, 5টা আছে অক্সিজেন, তাহলে 1 ইন্টু 10 প্লাস 16 ইন্টু কত হবে 5, তাহলে একবারে লিখে ফেললাম 5 16 80 আর 10 90 এত। তাহলে কি লিখব, অতএব CuSO4 ইন্টু 5H2O এত এ কেলাস পানির সংযুতি কত লিখবো, এখানে কত হবে 90 ইন্টু 100, আর নিচে কত লিখবো 249.5, তাহলে কত হবে 90 ভাগ 249.5, 36.07 এত পার্সেন্ট। এখন যদি প্রশ্নে বলে যে মোট শতকরা সংযুতি 100 অপেক্ষা বেশি, তাহলে কি করব, কেলাস পানির শতকরা সংযুতি তো আমরা নির্ণয় করেই ফেলেছি, এইবার আমরা কি করব, এই যৌগের প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করব। তাহলে প্রত্যেকটা মৌলের যদি শতকরা সংযুতি নির্ণয় করি তাহলে কত হবে, CuSO4 5H2O এ কপার এর সংযুতি কত হবে, কপার 63.5 ইন্টু 100 ডিভাইডেড বাই কত লিখবো 249.5, তাহলে কত হবে দেখো 6350 ভাগ 249.5, তাহলে কত আসে 25.451 এত পার্সেন্ট। তারপরে কি লিখব, কপারের পর কি আছে সালফার, এস এর সংযুতি কত হবে, তাহলে 32 ইন্টু 100 আর ডিভাইডেড বাই 249.5 এত পার্সেন্ট। তাহলে আমরা কত লিখতে পারি, দেখো 3200 ভাগ 249.5 কত আসে 12.826 এত পার্সেন্ট। আবার কি আছে অক্সিজেন আছে 144, তাহলে ও এর সংযুতি তাহলে কত হবে 144 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 249.5 এত পার্সেন্ট, তাহলে কত হবে 1400 ভাগ 249.5 57.715 এত পার্সেন্ট। লাস্ট আছে আমাদের হাইড্রোজেন, তাহলে এইচ এর সংযুতি কত হবে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5 এত পার্সেন্ট, তাহলে কত 1 2 3 ভাগ 249.5 কত 4% আর কি, হ্যাঁ এত পার্সেন্ট। এখন এই সবগুলো যদি আমরা যোগ করি, অর্থাৎ এখানে কপার সালফার অক্সিজেন এবং হাইড্রোজেন, তার সাথে যদি আবার কেলাস পানির শতকরা সংযুতি যোগ করি, তাহলে দেখব কি এটা 100 অপেক্ষা বেশি হয়েছে। এবং কতটুকু বেশি হয়েছে, কেলাস পানির যে শতকরা সংযুতিটুকু আছে এটাই বেশি হবে। এই সবগুলো যোগ করলে তুমি 100%ই পাবা। তাহলে এখন প্রশ্ন হলো এটা বেশি হলো কেন, কারণ তুমি দেখো খেয়াল করে এই কেলাস পানির মধ্যে এই যে 5 অণু পানির শতকরা সংযুতি আছে, কিন্তু এই যে 5 অণু পানি, এই 5 অণু পানি তো এর মধ্যেও আছে, অর্থাৎ এই যে আমি
অক্সিজেন এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করেছি, এর মধ্যেও তো এই 5টা অক্সিজেনের হিসেব আছে, আবার হাইড্রোজেনের মধ্যে এই 10টা হাইড্রোজেনেরও হিসেব আছে। তাহলে এই 5টা অক্সিজেন এবং 10টা হাইড্রোজেনকে আমরা 2বার গণনা করে ফেললাম। তো একটা যৌগের মধ্যে একটা মৌল যদি আমরা 2বার গণনা করি তাহলে তো শতকরা সংযুতি 100 অপেক্ষা বেশি হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শতকরা সংযুতি 100 অপেক্ষা বেশি হয় কিভাবে। সেই রকম যদি কোশ্চেন আসে তাহলে এইভাবে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই শতকরা সংযুতি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।